জিবিএস রোগী ইমিউনোগ্লোবুলিন কিংবা প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে সুস্থ হবার পর পরবর্তী সময় আবার এই রোগটি হতে পারে কিনা? আবার এই রোগটি হতে পারে, আপ টু 5 to 7% ক্ষেত্রে জিবিএস রিকারেন্ট হতে পারে। তো জিবিএস যদি রিকারেন্ট হয় সেটি নির্ধারণ করার দায়িত্ব কিন্তু ডাক্তারের। অনেক সময় জিবিএস না হয়ে এটা সিএডিপি নামক আরেকটা রোগও হতে পারে। আমি বলবো যে জিবিএস রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরে সে যদি আবার উইকনেস ফিল করে, অপেক্ষা না করে সে ডাক্তারের পরামর্শ নিক, ডাক্তার নির্ধারণ করুক যে এটা আবার জিবিএস হয়েছে কিনা নাকি অন্য কোনো রোগ হয়েছে। জিবিএস এর ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? জিবিএস রোগীর সুস্থ হওয়ার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অসাধারণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপির ভূমিকা, আমরা বলি যে জিবিএস রোগীর যে উইকনেস এটা ইমপ্রুভ করার ক্ষেত্রে আপ টু 1/3 পর্যন্ত ভূমিকা কিন্তু ফিজিওথেরাপির। এফেক্টিভ ফিজিওথেরাপি রোগীকে একদম স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারে। সুতরাং ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে ফার্স্ট অফ অল ফিজিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। ফিজিয়াট্রিস্ট যেই ফিজিওথেরাপি তাকে লিখে দিবে, তাকে সেই ফিজিওথেরাপিগুলো ফিজিওথেরাপিস্ট দিয়ে নিতে হবে। আমাদের দেশের রোগীরা যেটা ভুল করে সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে চলে যায়, কিন্তু ফিজিয়াট্রিস্টের রিকমেন্ডেশন ছাড়া যদি ফিজিওথেরাপিস্টের কাছে যায় তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। স্যার, জিবিএস রোগীদের ক্ষেত্রে আসলে ফলো আপের গুরুত্ব রয়েছে কিনা? অবশ্যই গুরুত্ব রয়েছে। জিবিএস রোগীদের যে মাসেল উইকনেস, যা যে কমপ্লেনগুলো আছে, এই কমপ্লেনগুলো কতটা উন্নতি হলো, অনেক সময় কিছু উন্নতি না হলে আমরা অকুপেশনাল থেরাপি দিই। একটা রোগীর হাতের উইকনেস রয়ে গেল, তাকে আমরা একটা লম্বা ব্রাশ বানাই দিই, তাহলে কি রোগী একেবারে বসে না থাকে নিজের ব্রাশটা নিজেই করতে পারে। অনেক সময় কমপ্লিট রিকভারি হলো না, তাকে আমরা এমন একটা লাঠি দিই 4 হুইলার, সেটা দিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে পারে। সুতরাং ফলো আপগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে রোগীর উন্নতি কেমন হচ্ছে, কোনো কমপ্লিকেশন রয়ে গেল কিনা। যদি কমপ্লিকেশন থেকে থাকে সেই কমপ্লিকেশনগুলো ট্রিটমেন্ট করতে হবে। কমপ্লিকেশনগুলো কতটা উন্নতি হলো সেগুলো কিন্তু আমাদেরকে ফলো আপে দেখতে হবে অবশ্যই। নিশ্চয়ই। সেক্ষেত্রে এই যে জিবিএস রোগীদের ক্ষেত্রে আপনি জটিলতা বা কমপ্লিকেশনসের কথা বলছিলেন, সেগুলো কি রয়েছে? ফার্স্ট কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে যে রোগীর উইকনেস থেকে যায়। সেই উইকনেস থেকে পায়ের শিরায় বন্ধ হয়ে ডিভিটি নামক, ডিপ ভেনাস থ্রম্বোসিস নামক এক ধরনের রোগ হতে পারে। পায়ের শিরাগুলো ব্লক হয়ে যায়, যেহেতু তার পা মুভমেন্ট করে না, নর্মাল মুভমেন্ট না থাকলে শিরা ব্লক হয়ে যেতে পারে। এই যে পায়ের শিরা ব্লক হয়ে যাওয়া, এই ব্লকেজটা অনেক সময় হার্টে গিয়ে বা লাংসে গিয়ে পালমোনারি এম্বোলিজম হয়ে ওটা জীবন মৃত্যুর মাঝামাঝি চলে যেতে পারে। জিবিএস রোগীদের অনেক সময় ডেবিলিটেডভাবে শুয়ে থাকে, এই জন্য পিঠে ঘা হয়ে থাকা, বেড সোর হতে পারে। জিবিএস রোগীদের অনেক সময় আমরা করি কি, ওয়াশরুমে নেওয়ার ডিফিকাল্টিজের কারণে আমরা অনেক সময় ক্যাথেটার করে দিই, সেই থেকে প্রস্রাবে ইনফেকশন হয়ে যায়। অনেক সময় তার হাত পা নড়াচড়া না করার কারণে ফ্রোজেন শোল্ডার, জয়েন্ট কন্ট্রাকচার, এগুলোই হচ্ছে জিবিএস এর প্রবলেম। এগুলো যদি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে, হয়ে গেলে ওটা ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি থেকে সেখান থেকে রোগীকে আবার সুস্থ করে আনতে হবে। স্যার, কাউন্সিলিং এর বিষয় যেটি আসলে জিবিএস এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নিয়ে একটু জানবো আমরা আপনার কাছ থেকে। জিবিএস এর ক্ষেত্রে কাউন্সিলিং এর গুরুত্ব অপরিসীম। প্রথম যে কাউন্সিলিং আমাদেরকে করতে হবে যে এটি একটি অটোইমিউন ডিজিজ এবং আপ টু 86%, মানে প্রায় শতকরা 86% ক্ষেত্রে এটি ভালো হয়ে যেতে পারে। সেকেন্ড কাউন্সিলিং হচ্ছে কি, আমাদেরকে রোগীকে অবজারভেশনে রাখতে হবে রোগীর শ্বাসকষ্ট শুরু হচ্ছে কিনা। শ্বাসকষ্ট শুরু হলে হয়তো দামি কিছু ওষুধ আমাদের লাগতে পারে। 3 নম্বর, আমাদের ক্ষেত্রে রোগীকে দেখতে হবে যে রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও রোগীর লং টাইম ফিজিওথেরাপি এবং ফলো আপ লাগতে পারে।